স্যার কাঞ্চননগর স্কুলের যাত্রাটা কেমন ছিল যদি স্মৃতিচারণ করতেন? কাঞ্চননগর স্কুলের যাত্রা শুরু করতে হলে আমার যাত্রার কথাও বলতে হয়। আচ্ছা আচ্ছা। এই যে আজকের এই স্টেডিয়ামে যে আয়োজন, বিশাল এক আয়োজন চলছে, কর্মযজ্ঞ চলছে, কাঞ্চননগর মডেল স্কুলের 50 বছর পূর্তি। হ্যাঁ, তো এই কাঞ্চননগর মডেল স্কুলের কিছু স্মৃতিচারণ করার জন্য মূলত স্যার আপনার সাথে সাক্ষাৎ করা। স্যার আমরা একটু হাঁটি। আচ্ছা, হাঁটতে হাঁটতে আজকে আপনার সাথে গল্প করব, জানবো কাঞ্চননগরের এবং আপনার কিছু কথা। তো স্যার আপনি তো শিক্ষক, এই আপনার ছোটোবেলাটা কেমন ছিল? এই মানে শিক্ষক হবেন বা শিক্ষকতা পেশায় আসবেন, এমন কি ছোটোবেলাতেই মনে হতো যে আপনি বড় হয়ে শিক্ষক হবেন? হ্যাঁ, আমার ইচ্ছে ছিল। আমার মনে আছে আমি যখন ছাত্র ছিলাম, তা আমার একজন আব্দুল মোত্তালেব বিএসসি টিচার, আমার হাই স্কুলের টিচার, উনি বিজ্ঞান পড়াতেন। আমার তার টিচিংটা ভীষণ ভালো লাগতো। আমার মানে তার সব কিছুই আমার ভালো লাগতো। তার ভেতরে মানে উনি ওই যখন ওই ব্ল্যাকবোর্ডে ওই লিখতেন, চক জোড়ায় যেত, ওটাও ভালো লাগতো আমার, মনে হয় যে এটা। আচ্ছা, তো সেই থেকেই আমি এই যে কাঞ্চননগরের আগেও আমি আমার এলাকায়, আমার শৈলকুপা বাড়ি, ওই এলাকায় একটা জুনিয়র হাই স্কুল এবং একটা প্রাইমারি স্কুল, আচ্ছা, ওই সেইখানে শিক্ষকতা করেছি অল্প দিন হলো। আর কুষ্টিয়ার ভিতরে দূর্বাছাড়া হাই স্কুল, সেইখানে অল্প দিন কিছু শিক্ষকতা করেছি। পরে এই ঝিনেদাতে পিটিআই পড়ার জন্য এসছি। সে বিএসসি টিচার হতে পারিনি, কিন্তু তারপরে সবার সহযোগিতায় এবং এই স্থানীয় সবার সদিচ্ছায় এবং সবার আন্তরিকতায় এই কাঞ্চননগর প্রাইমারি স্কুল শুরু করেছিলাম এবং প্রথম থেকেই আমি সেই গল্পগুলোই করব। হ্যাঁ, স্যার কাঞ্চননগর স্কুলের যাত্রাটা কেমন ছিল যদি স্মৃতিচারণ করতেন? কাঞ্চননগর স্কুলের যাত্রা শুরু করতে হলে আমার যাত্রার কথাও বলতে হয়। আচ্ছা আচ্ছা। 1973 সালে আমি ঝিনেদাতে এসেছিলাম পিটিআই পড়ার জন্য। আচ্ছা, পিটিআই পড়তে এসে শেষের দিকে 1 বছরের কোর্স, তো একটা সার্কুলার দেখলাম, ওই নোটিশ বোর্ডে আছে যে ঝিনাইদহ শহরস্থ কাঞ্চননগর প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। তো রিটেন পরীক্ষা দিলাম, ভাইবা দিলাম, এবং এইটার উদ্যোক্তা ছিলেন অ্যাডভোকেট আমির হোসেন মালিতা। তো তখন আমি তার সঙ্গে দেখা করলাম, উনি অ্যাডভোকেট। তো আমি বললাম যে আমি অমুক, আমি একজন প্রার্থী, আমি পরীক্ষা দিয়েছি, তো এইটা তো রেজাল্ট তো এখনো হয়নি, আমার ট্রেনিং শেষ হয়ে গেছে, তো চাকরির ব্যাপারে আমি ঠিক যে কথা বলেছিলাম আর কি, যে এইখানে আমি তো স্থানীয় না, আমি তো বাইরের ছেলে, ঠিক যথার্থ মূল্যায়ন করা হবে কেন, যদি হয় আমি আশাবাদী, তাহলে আমাকে একভাবে ভাবতে হবে, আর যদি স্থানীয়ভাবে অনেকেই অনেক কথা বলছে যে আমার হবে চাকরি, সুপারিশের ব্যাপারটা হবে। তো তখন উনি খুব প্রভাবশালী ছিলেন, আমির হোসেন মালিতা, এবং খুব মেজাজি ছিলেন, মানে তার সামনে এইভাবে কথা বলে এমন লোক কেউ ছিল না। তো উনি বললেন, হোয়াট, হু আর ইউ? তখন আমি বললাম যে আমি অমুক। এই বললো, ঠিক আছে তুমি কালকে এসো। তো পরের দিন আমি গেলে পরে উনি বললেন, ইয়েস তোমার চাকরি হবে, কিন্তু তোমার ইন্টারভিউ শেষ হয়নি। তো বললেন, ইন্টারভিউ শেষ হয়নি, চাকরি হবে? উনি আমার সাথে করে নিয়ে এসে এই যে ইউএনও অফিস, তখন এটাকে বলা হতো সিও ডেব অফিস, সিও ডেব,
ওই বারান্দায় আমার মনে আছে ওই হাতল ভাঙা একটা ভাঙা চেয়ার আর একটা সামনে একটা টেবিল আচ্ছা আচ্ছা দিয়ে বললেন যে তুমি এইখানে বসবা, কাল থেকে ছাত্রছাত্রী ভর্তি হবে। তো আমি বললাম স্কুল কই? হুম। বলে স্কুল নেই, করতে হবে। আচ্ছা তো তখন এইটা উনি আমার সাথে এসে এই যে এইটা মোহামেডান স্পোর্টিং ক্লাব ছিল, এইটা আচ্ছা এটা তো স্টেডিয়ামের পাশে একেবারে। স্টেডিয়ামের এই যে কোণার সঙ্গে লাগানো, এইটা বললো যে এই ঘরে তোমাদের অফিস হবে, আর এইখানে এই যে দিয়ে বাঁশের চটা দিয়ে ওই পর্যন্ত, ওই যে গেট পর্যন্ত এইভাবে লম্বা করে করে সামিয়ানা করা হলো আমার মনে আছে। আর করা হলো মানে হবে আর কি, এই প্ল্যান হলো আর কি। তো তখন আমার মনে আছে আমি 13 দিন ওইখানে বসার পরে 13 দিন গুনে আছে খালি জায়গা। নো স্টুডেন্ট। আচ্ছা ওইখানে বসলাম না, নো স্টুডেন্ট। তো তখন আমি বললাম যে ভাই, বলতাম আমি, বললাম ভাই আমার দ্বারা সম্ভব না। বলে কেন সম্ভব না? বলে একজনও ভর্তি হয় না। আর তখন এই এলাকা ছিল কোনো কারেন্ট ছিল না, আর ওই যে পুকুরটা ওই কাশবন ছিল, কাশবন। তো বলে কেউ ভর্তি হলো না? বললাম যে না। বলে ঠিক আছে যাও, কালকে তোমার একজন ছাত্র যাবে। তো পরের দিন এই আমার মনে আছে যে একটা ছেলে, বয়স হবে 10 বছর টছর এরকম, হ্যাঁ প্রথম, উনি সাথে করে নিয়ে এসে বলে একে ভর্তি করো। এবং সেইটা হচ্ছে ওই আমির হোসেন মালিতা সাহেবের বাড়ির কাজের ছেলে আর কি, নাম জহির, জহির শেখ। ওই সেই হচ্ছে জহির শেখ, কাঞ্চননগর প্রথম স্টুডেন্ট ওই জহির শেখ, ক্লাস 4 এর। এইটা আমাদের একটা ম্যাগাজিনে সে ছবি আছে আর কি, এই আমি পাশে বসা। এই হলো প্রথম ছাত্র। তারপরে এইখানে এইটা করার পরে এইখানে শিফট করলাম অফিসটা আর কি। শিফট করার পরে আমার মনে আছে যে ক্লাস শুরু হলো কয়জন? হ্যাঁ হ্যাঁ, ক্লাস ওইখানে, ক্লাস এইখানেই করলাম বাঁশের চটা দিয়ে। প্রথমে ওই 1 বছরে 65 জন ছেলে মেয়ে ছিল, 1 to 5, আচ্ছা অনলি 65 স্টুডেন্টস। তখন আমির হোসেন মালিতা সাহেব সম্ভবত পৌর চেয়ারম্যান ছিলেন। উনি ওই কিছু গুঁড়া দুধ, তারপরে ছাতু এইগুলো দিলে আমরা আবার ওই যে 60 বেড়ে, ওই যে ওদের এই প্রজাতি ওরা বসবাস করে ওইখানে দিয়ে, আর এই যে কাঞ্চননগর ওই গরিব ওরা সব ওদের দিয়ে ওদেরকে উৎসাহিত করতাম যে স্কুলে গেলে এইটা দেয়া হবে। তো প্রথম ছাত্রছাত্রী কিন্তু ওরাই সব। তখন আমার শিক্ষক ছিল আমির হোসেন সাহেবের ওয়াইফ আনোয়ারা বেগম আর অজিত কুমার ঘোষ, 3 জন, আব্বাকি বিল্লাহ 4 জন শিক্ষক। আপনি দিয়ে মোট 4 জন। 4 জন। তখন আপনার বয়স কেমন ছিল? আমার বয়স ছিল তখন 14, 15, ওই 20 হিসাবে, 20-21 হবে আর কি। তো আমি ক্লাস 5-এ সম্ভবত 15 জন না কয়জন ছাত্রছাত্রী, তখন একটু ছেলে মেয়ে বেশি হয়েছে। ওই যে সেবা সংঘ প্রাইমারি স্কুল আছে ওই কাঞ্চননগরে, ওই স্কুলের নামে আমি বৃত্তি দেওয়া হয়েছি। প্লিজ, আমার স্কুলের নামে তো দিতে পারবো না। 15 জনই পেয়ে গেছে বৃত্তি। তখন তারপর থেকে একটা ফ্লো তৈরি হয়ে গেল যে ওই কাঞ্চননগরে স্কলারশিপ পেয়েছে। এরপরে এখন প্রশ্ন হচ্ছে, ওটা তো প্রাইমারি স্কুল, তো এখন এইটা জুনিয়র স্কুল হলো, তারপরে হাই স্কুল, তারপরে এখন তো কলেজিয়েট স্কুল। এইটার ইতিহাস। তারপরে ওইটা আস্তে আস্তে হাই স্কুল হলো। হাই স্কুল হলে তখন হাই স্কুল হলো 86-এ প্রথম ব্যাচ পরীক্ষা দেয় 11 জন, এবং ওই 11 জনই ভালো রেজাল্ট করছিল।
সম্ভবত ফার্স্ট ডিভিশনে পেলে, তখন আর একটা ফোকাস এসে একটা গেল। ফোকাস। ওই ওরা বলতো যে ওটা প্রাইমারি স্কুল, পাবলিক বলতো যে ওইখানে ওই টিচাররা হাই স্কুলের কি পড়াবে। যখন এই রেজাল্টে এরকম হয়ে গেল তখন আবার হাই স্কুলের ফোকাসটাও এসে গেল আর কি, আর জুনিয়র স্কলারশিপ এইভাবে পেয়ে গেল। তো এইভাবে এটা শুরু হয়েছে আর কি। প্রথম বিল্ডিংটা কিভাবে শুরু হলো কাঞ্চননগর স্কুলের, মডেল স্কুলের? ওই তো ইটটা নেওয়ার পরে ওই কাদার গাঁথনি দিয়ে আর ওই টিন দিয়ে ওই যে ছাপড়া হয়, বিল্ডিং তো না, আচ্ছা। ছাপড়া হয়, ওই ছাপড়া শুরু করি। তারপরে ওই ছাপড়া আবার এমন ওই ঝড় আসলে পরেই উল্টে যেত, ঝড় আসলে উল্টে যেত, ইয়ে তো এরা নেই। তো এখন এরই এক পর্যায়ে ওই যে বললাম না এক সময় ওই যে 5 স্কলারশিপ পেল প্রচুর ছেলে মেয়েরা। তো এখন ওই যে প্রয়াত আশরাফুল আবেদিন আসামিয়া, আচ্ছা, উনি জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন, তারপরে এমপি ছিলেন। তো তার বড় মেয়ে শম্পাকে ভর্তি করার জন্য উনি আসলেন ওই অবস্থায়, মানে টিনের ছাপড়া আর নিচে বালি, কোনো সলিং টলিং কিছুই করা নেই। তো উনি ওইখানে আসছেন। তা একটা রুমের ওরই 4টা রুম ছিল ওইভাবে। তো একটা রুমের অর্ধেকে মাঝে একটা ইয়ে দিয়ে টিন দিয়ে এইভাবে পার্টিশন করে এক পাশে আমি বসতাম হেডমাস্টার হিসাবে, আর এক পাশে ওই ক্লার্ক। তো ওই আশরাফুল আবেদিন আসামিয়া হঠাৎ করে দেখে উনি এইখানে আসবেন এটা ভাবতে পারিনি। তো এইভাবে দেখে শুনে বলছেন যে আমি সম্পারে ভর্তি করব, ওনার বড় মেয়ে 5 স্কলারশিপ পাচ্ছে। তা আমি বললাম এইখানে ভর্তি করবেন, কিন্তু হিট খুব, ছাপড়াটাও নিচু, আবার নিচে বালি, ওর ভাতে বসে। তো বলছে একটা করতে পারো না, অফিসটা একটু বিল্ডিং করতে পারো না এইভাবে। বললাম যে টাকা নাই তো। তারপরে উনি বললেন যে ঠিক আছে, ওই এই যে গেটে ঢুকতেই ডাইনে যে প্রথম এটা, উনি ওই বিল্ডিংটা নিজে খরচে প্রথমে করে দিলেন। এবং সেইটাই হচ্ছে ওনার রিলেটিভ 2 জন মুক্তিযোদ্ধা, মহিউদ্দিন এবং খোকন হল, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন এবং খোকন হল, এইটাই প্রথম বিল্ডিং, এই গেটে ঢুকতেই ডাইনে। এই টিচারদের সম্মান তো সব থেকে বেশি। হ্যাঁ, কিন্তু এখনকার সময় যেটা দেখা যাচ্ছে যে ভালো ভালো স্টুডেন্ট যারা, তারা কিন্তু শিক্ষকতার পেশা আসছে না, সম্মানের পেশা আসছে না। হ্যাঁ, কারা আসছে? যারা কোনোভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানী বা অন্য বড় কোনো কাজ পাচ্ছে না, বা কোনো সুযোগ যখন না থাকছে, তখনই শিক্ষকতা পেশা আসছে। তো শিক্ষকতা তো সব থেকে দামি পেশা একটা জাতির জন্য, সম্মানের জন্য, একটা দেশের জন্য। কিন্তু সেই পেশাতে যদি ভালো ভালো স্টুডেন্টগুলো না আসে, তাহলে স্যার এটাকে কি মনে করেন, আপনি কিভাবে দেখছেন? এখন অবশ্য অনেকটা আসছে, কিন্তু এমন এক সময় ছিল বিশেষ করে আর্থিক ব্যাপারে বেতন ছিল না, যার ফলে তখন এই অধিকাংশ দেখা যেত যে বর্ধিষ্ণু ফ্যামিলি, জমিদারদের, তারা এটা নেশা হিসাবে করতেন, পেশা হিসাবে না। আর ওই আপনি যেটা বললেন যে কোনো কিছুই পাচ্ছে না, সাময়িকভাবে এইখানে এসছে, আবার সুযোগ পেলে চলে গেছে, এমনটা ছিল। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে ক্রমান্বয়ে এখন কিন্তু একটা সম্মানজনকভাবে অর্থনৈতিক সুযোগ সুবিধাও হচ্ছে, এবং আস্তে আস্তে এখন আসছেও। কিন্তু যেমন এখন প্রাইমারি স্কুলটা দেখেন, এক সময় ছিল যে সরকারি প্রাইমারি স্কুল মানেই একটা অবহেলিত জায়গা, সেখানে ছেলে মেয়ে কেউ দিতে চেত না। এখন কিন্তু কোয়ালিটিটা অনেক ইনক্রিজ করেছে, যেহেতু ওইখানে আর্থিক সুবিধা হয়েছে, সেই জন্য আসছে। আপনি অনেকবার এই প্রতিষ্ঠান থেকে চলে যাইতে চাইছিলেন, আপনার স্টুডেন্টরা যাইতে দেয়নি। মাসুমরা এটা বলছে, আমি বুঝতে পারছি, এটা তুলতেই হবে। মাঝে হলো কি, আমি চেষ্টা করেছি আমার অবস্থান থেকে নৈতিকভাবে, আর্থিকভাবে, অর্থনৈতিকভাবে, নীতিগতভাবে হোক, মানে সততার দিক দিয়ে হোক, আমি
কেন যেন মানসিকভাবে এটা চাইতাম এবং সেইটাই মনে করতাম। এবং এর পেছনে মানে আপনারা সুযোগ দিয়েছেন কথাগুলো বলতে হয়, আমার মনে হয় এইটাই ইতিহাসে থাকবে। আমার এই সততা, এটা হচ্ছে আমার মায়ের শিক্ষা। আর আমার মার একটা উপদেশ ছিল, তোমার টাকা পয়সার ব্যাপারে কেউ যদি তোমাকে অপমানিত করে, তোমাকে আন্ডার এস্টিমেট করে, তোমাকে থ্রেট করে, আমি কষ্ট পাবো না। কিন্তু তোমার সততা, ন্যায় নিষ্ঠা, এসব কারণে যদি শুনি যে তুমি হ্যারাস হয়েছ, তোমাকে মন্দ বলেছে, আমি খুব কষ্ট পাবো। আমি সেইটা মেনে চলার চেষ্টা করতাম। সেই জন্য প্রসঙ্গটা আসলো, আমি কেন মাঝে চলে যাচ্ছিলাম ওইখানে। টেস্টে রেজাল্ট, এসএসসিতে টেস্টে রেজাল্টের সময় আমি স্টাফের নিয়ে বসে কার দেয়া যাবে না যাবে এইটা করে আমরা রেজাল্ট করেছি। করার পরে এইখানে তখন এইখানে এডিএম সাহেব সভাপতি ছিলেন। কমিটির কেউ টেস্টে অ্যালাউ হয়নি এমন অভিভাবক দ্বারা প্রভাবিত হয়ে কমিটির কাউকে কাউকে বলছে, তারা আমাকে রিকোয়েস্ট করলেন এদেরকে এক্সাম দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমি বললাম না, সম্ভব না, অলরেডি রেজুলেশন হয়ে গেছে, আমি সবার নিয়ে বসছি। আর স্কুলের একটা ঐতিহ্য আছে, এরা আসলে তারা পাস করার মতো না। এইভাবে বহু আমি চেষ্টা করলাম, কিন্তু হলো না। পরে কমিটির লোকজন আমাকে বললেন যে আপনি কিছু একটা মিটিং দেন। চাপ প্রয়োগ করলেন? মিটিং দেওয়ার কথা, ডাইরেক্ট বলছেন না। আচ্ছা। আমি বললাম এজেন্টটা কি হবে? বলছে ওই এজেন্ট। আমি বললাম ওটা তো অলরেডি পাস্ট। তারপর তারাও যখন শুনলেন না, তখন তারা এডিএমকে করলেন। তখন এডিএম সাহেব আমাকে ডাকলেন, ডেকে আমাকে বললেন যে আপনি একটা মিটিং দেন। আমি যে বললাম যে এই মিটিং দেয়া মানে এটা হবে আমি জানি, উনি যেহেতু করলে এইভাবে দিয়ে। পরে মিটিং ঠিকই দিয়েছিলাম, কিন্তু আমি ছিলাম না। ওই একবার চলেই গেছিলাম এইভাবে আর কি। হ্যাঁ, শুধু এই বিষয়টার কারণে আপনি এই বিষয়টার প্রাণে আমি ওই রেজিগনেশনে দিয়েছিলাম। রেজিগনেশন দিলে ওরা যে এত ভালোবাসে আমাকে, আমি বুঝতে পারিনি আর কি। হ্যাঁ, সমস্ত ছেলে মেয়ে ওই যে ধুলাবালি ওর ভেতরে সব, মানে ওই অফিসে মিটিং হচ্ছে ওইখানে, আর ওরা সব এইখানে মানে বলছে কি গেলে পরে আমাদের দেহের উপর দিয়ে যেতে হবে, আমরা যেতে দেব না, এইভাবে বেরোতে দেব না তাকে। শিক্ষার্থীরা তখন আপনাকে এত ভালোবাসে, এত ভালোবাসে। তো তখন ওই ডিসি সাহেব এসে আমাকে কি করে বলে, আপনি কি চান? আমি বললাম না, আমি কোনো প্রাপ্তিজনিত স্যার করিনি তো আমি। তো তখন উনি আমার বাইরে নিয়ে আসলেন, আমার মনে আছে, আমার সঙ্গে আসেন, এসে বললেন আপনি দেখেন, এদের একটু দেখেন, আমি ডিসি, আমি জীবনে আমি কল্পনা করতে পারি না যে এইরকম ভালোবাসা, এইরকম আবেগ আমাকে কেউ দেয়। আর আপনি এইটা ফেলে কি রকম, আপনি যেতে পারবেন? মাইক নিয়ে তখন বলছেন যে আপনি শুধু ওদের বলেন যে আপনি যাবেন, আপনি থাকবেন। তখন আমি ওদের বললাম ঠিক আছে, আমি থাকলাম, আমি যাব না। এইটা হচ্ছে সেই কাহিনী আর কি। স্যার, আমি শুনলাম আপনার স্কুলের প্রতি এতটাই ভালোবাসা ছিল, এই স্কুল নিয়ে এত চিন্তা ভাবনা এতটাই বেশি ছিল যে আপনি একটু বিয়ে করার কথাটাও একটু ভুলে গেছিলেন প্রথম দিকে। এইটা
স্কুল কেন্দ্রিক আপনার সব জীবন যাপন, চিন্তা ভাবনা? না, আমার বিয়েটা একটু বেশি বয়সে হয়েছে, ভুলে ঠিক যায়নি। অবস্থা হচ্ছে কি, আই এম ফ্রম এ পুয়ার ফ্যামিলি, যার ফলে আর সত্যি কথা বলতে কি মানে আপাত দৃষ্টিতে দেখা যায় আমি সার্ভিস হোল্ডার, কিন্তু আমি তো ফাইন্যান্সিয়ালি ওইভাবে সলভেন্ট হতে পারিনি। তো 85 সালে যে থোক বরাদ্দ, ওই যে সামান্য কিছু টাকা, সে টাকা পেয়েছি 85 সালে। 85 সাল মানে তখন আপনার বয়স 73 থেকে 36-37 বছর। হ্যাঁ, ওই তখন তবু তো কত বেতন বোধ হয়, কত 1000, 1500, 1500 এইরকম আর কি। ওইভাবে একটা টাকা আসতো, সেটা ভাগ করে নেওয়া। মানে তারপরে আমি ওই অবস্থায় আমার 2টা বোনকে আমার কাছে রাখতাম, মাকে কাছে রাখতাম, দায়িত্ব। আর আদার যারা টিচার ছিলেন তাদের সুযোগ ছিল, তারা টিউশনি করতে পারতেন। আর আমি এইটাই হেডমাস্টার হওয়ার ফলে টিউশনি করার সুযোগ ওইভাবে পেতাম না। আর যাও করতাম অত কষ্টের করে, আমার ফাইন্যান্সিয়াল প্রবলেমও ছিল আর সাংসারিক তো চাপও ছিল। ফাইন্যান্সিয়ালি এটাই বড় আর কি, মানে আমি করলে পরে আমাকে বাসা নিতে হবে, বাসা খরচ দিতে দরকার আছে, তো যার ফলে আমার একটু লেট ম্যারেজ হয়েছে আর কি। এই কত সালের দিকে? এটা হয়েছে 95 সাল টালের ওই দিকে। 95 মানে প্রায় 50 বছর প্লাস। হ্যাঁ, প্রায় ওই সময়। সব মিলিয়ে এই মুহূর্তে কি মনে হচ্ছে যে একটা স্কুলকে প্রতিষ্ঠা করলেন, সেই স্কুলকে আপনি নিজের, আপনার চিন্তা, আপনার শ্রম, আপনার পরিশ্রম, আপনার ধ্যান, আপনার মেধা, জ্ঞান সমস্ত কিছু দিয়ে আগলে রাখলেন। সেই স্কুলের জন্য আপনার অনেক কিছু করার সুযোগ থাকা সত্ত্বেও আপনি সেটা করেননি। এই স্কুলের জন্য আপনি অনেকটা বছর একটা যৌবনকাল থেকে শুরু করে পার করে সেই বিয়ে করাটাও অনেক দেরিতে হয়ে গেল। আর এখন সেই স্কুলটার মাঝখানে বসে আছেন, সেই সময় আর এই সময় সব মিলিয়ে এই মুহূর্তে স্কুল সম্পর্কে কি অনুভূতি হচ্ছে? স্কুল সম্পর্কে আমার অনুভূতির হচ্ছে, there is something wrong regarding school. সেটা হচ্ছে এইখানে প্রাইমারি একেবারে কেজি থেকে এইখানে কো এডুকেশন, জায়গা কনজাস্টেড, তো সেইখানে আবার এইখানে যদি আমরা কলেজিয়েট করি এত অল্প জায়গায়, পরিবেশটা বিঘ্নিত হবে, সম্ভব হবে না। 1, 2 হচ্ছে আমি দেখি যে এইখানে প্রশাসনিকভাবে ইন্টারনাল একটা প্রবলেম হয়। প্রবলেমটা হয় কীরকম, মেনলি এটা কিন্তু কলেজ না, এটা হচ্ছে ইট ইজ কলেজিয়েট স্কুল, মাধ্যমিক স্কুল এবং উচ্চ মাধ্যমিক স্কুল বলে। মাধ্যমিক স্কুল হচ্ছে ক্লাস 10 পর্যন্ত, আর উচ্চ মাধ্যমিক স্কুল হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত। এটা স্কুল নট কলেজ, কিন্তু দে হু আর অ্যাপয়েন্টেড অ্যাজ লেকচারার, তাদের ভিতরে একটা আমিত্ব কাজ করে, আমি তো কলেজের টিচার, এদেরকে একটু আন্ডার এস্টিমেট করে স্কুল সেকশনের যারা। এবং ক্লাস নেওয়ার ক্ষেত্রে তারা বলে যে আমার তো ক্লাস হচ্ছে ওই 11 আর 12, আমি ওদিকে যাব না। এই যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, এইসব কারণে প্রবলেম আছে। সেই জন্যে অনুভূতির কথা যেটা বলছি, আমি তোমার মাধ্যমে ওইখানেও পৌঁছে দিচ্ছি, তোমাদের একা সংগঠনকে প্লাস, আর তোমরা জানা মানে এমপি সাহেবও জানা, যে আশা নিয়ে আমার মনে হয় ওই আমি যেভাবে করেছিলাম সেইভাবে পরিচালনা করা, তো
হাউ ইজ ইট পসিবল, এই জায়গায় এগুলো কেমন করে করব। সেই জন্য আমার অনুভূতির কথা এক কথায় বলি, আমি যে লক্ষ্যে যে আশা করে আমাকে এইখানে তারা এনেছেন, আমার অনুভূতি হচ্ছে এই, আমি চেষ্টা করব, কিন্তু সফল হওয়ার প্রবলেম, এই জায়গায় ওভারকাম করবো কেমন করে। একদম টিচারের কোয়ালিটি, এই যে এতটুকু অল্প জায়গা, এর ভেতরে প্রাইমারি সেকশন, হাই সেকশন, বয়েজ, গার্লস, কলেজ সেকশন, এই পরিবেশ কেমন করে ফিরানো হবে, এই টিচারদের সেই আশা। আমি একটা প্রস্তাব রেখেছিলাম, আমি সেইভাবে চেষ্টা করব এমপি সাহেবের মাধ্যমে। 84 শতক একটা জমি আছে আমাদের গোপীনাথপুর মৌজায়, ওই নতুন ডিসি অফিসের পশ্চিমে। আমি এক সময় বলছিলাম যে যেহেতু কলেজ করাই হলো, প্রয়োজন বোধে কলেজ সেকশনটা ওইখানে শিফট করা হোক, এবং প্রিন্সিপাল একজন, এইটা তো আমি দেখেছি ঢাকায় সেইখানে আছে, ওই শিফটিং আছে, ব্রাঞ্চ আছে, প্রয়োজন হলে এই ক্যাপাসিটি আছে, ওই তোমার প্রিন্সিপাল সাহেব, ওই তেমন যদি পরিবহনের ব্যবস্থা করা যায়। আর মেনলি স্কুল সেকশনের দায়িত্বে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সাহেব থাকেন, উনি তো এইখানে থাকলেন, বইটা এমন কিছু করা যায় কিনা, অথবা যদি তা নাও হয় তাহলে লোকালি ভাড়া হোক, বিল্ডিং হোক, অথবা এনেকে এই কলেজ সেকশনটাকেই একটু আলাদা করে এটা করা যায় কিনা, তাহলে যদি কিছুটা সম্ভব হয়। আর এই টিচারদের নিয়ে তারপরেও আমি তো আশাবাদী, আমি এই সমস্যাগুলোর কথা বলছি, আমি হতাশ নই, আমি আশাবাদী মানুষ। মানে আমি যেখান থেকে যে পর্যন্ত উঠে আসছি সেজন্য আশা করতেই পারি। আর যে সমস্যার কথা বললাম সেখানে আমার ইচ্ছা আছে, আমি প্রজ্জ্বলকে বলেছি, নতুন কমিটিকে বলেছি, একদিন টিচারদের নিয়ে আমি বসবো। টিচার, একজন ভালো টিচার এর কোয়ালিটি হচ্ছে ভালো জানা প্লাস জানানো। আমি জানলাম কিন্তু জানাতে পারলাম, তাহলে ভালো টিচার না। আর আমি জানি ভালো, জানাতেও পারি ভালো, বেস্ট। আর এমনও অনেক দেখা গেছে, অনেক রেকর্ড আছে যে অ্যাজ এ স্টুডেন্ট তার ক্যারিয়ারটা নট সো গুড, কিন্তু টিচার হিসাবে সফল, এমন অনেক আছে, আমি নাম বলবো না, এইরকম আর আছে রেকর্ড এবং আছে আর কি। যেমন আমাদের বেনিপুর, আমি যে স্কুলের ছাত্র, উনি 4 বার না 5 বার বিএ ফেল। ওই সময় বিএ পাস করা খুব কঠিন ছিল, কিন্তু টিচার হিসাবে সফল শিক্ষক। আমি টিচার দিনে বসে ইনডাইরেক্টলি, ডাইরেক্ট তো এইভাবে বলা যায় না, ইউ আর নট কোয়ালিফাইড, এটা ওটা বলা যাবে না। আস্তে আস্তে তাদের মান বাড়ানোর জন্যে, তাদের পেশাগত আন্তরিকতা বাড়ানোর জন্যে মাঝে মাঝে তাদের নিয়ে বসে একটা প্রস্তাব রাখবো। এবং আমার বিশ্বাস আমাদের মাননীয় সংসদ সদস্য তার মানসিকতা, আর্থিক সচ্ছলতা প্লাস একার প্রাক্তন ছাত্রছাত্রীদের যে আবেগ, আর ওই আবেগকে যেহেতু উনি মূল্যায়ন করেন, এই সব কিছু সমন্বয় করে, আর আমি যে প্রস্তাব, আমি যে আশা করছি, এইভাবে চললে পরে, এবং এরও সব আমি যা ভাবছি সবই যে সঠিক, সবই যে পজিটিভ তাও না, এর চেয়ে আরও সংশোধিত করে যদি এমন কিছু করা যায়, তাহলে পরে আমি আশাবাদী। এবং যে আমাকে যে আশা নিয়ে উনি মনোনয়ন দিয়েছেন, সেটা লক্ষ্যে পৌঁছানো যেতে পারে। স্যার, এই যে এত ত্যাগ, এত স্বপ্ন, এত নিষ্ঠা, এই জন্যই টিচারদেরকে আলোকিত বলে, আলোকিত মানুষ বলা হয়। আর এই টিচাররা, শিক্ষকরাই তো ছাত্রদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে আলো জ্বালায়, জ্ঞানের আলো জ্বালায়। কিন্তু এখনকার শিক্ষকরা ছাত্রদের মধ্যে জ্ঞানের আলো জ্বালাতে কেন জানি একটু লোডশেডিং দেখা দিচ্ছে। স্যার, আপনি কি মনে করেন? শিক্ষা হচ্ছে তো মৌলিক অধিকার, এখন এটাও কিন্তু কমার্শিয়াল হয়ে গেছে।
শিক্ষা কমার্শিয়াল হয়নি। যে স্কুলে যে প্রতিষ্ঠানে যত চমক লাগানো যাবে, যত বেতন বেশি হবে, সেই প্রতিষ্ঠান ভালো। যেমন এক সময় দেখা যায়, এখন লক্ষ্য করে দেখবেন যে অনেকে যে কোচিং সেন্টার অত প্রতিষ্ঠান, ছেলে মেয়েদের বসার জায়গা, তাদের টিচিং যে ব্যবস্থা, সেই জায়গার চেয়ে অভিভাবকদের বসার জায়গা, তাদের ডেকোরেশন, সেই জায়গাটা বেশি চমকপ্রদ। খেয়াল করে দেখবেন তাদেরকে বেশি আপ্যায়ন বা তাদের কি করা হয়। অর্থাৎ দ্যাট ইজ, আমি বলতে চাচ্ছি অল আর কমার্শিয়াল। তো কাজে কাজে ব্যবস্থাটা এখন কমার্শিয়াল হয়ে গেছে, ওপেন মার্কেট এইভাবে চলছে। তো সেই ক্ষেত্রে টিচারও তো এই সমাজেরই মানুষ, তো এই দেশেরই মানুষ, তাহলে তারা কেন হবে না? তারা আর্থিকভাবে তার বেনিফিট হওয়ার জন্য এটা তো করবেই। এবং এই যে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষক জাতির মেরুদণ্ড, এটা যত যাই বলা হোক না কেন, এটা কিন্তু অনেকটা হচ্ছে যে আপ্তবাক্য মতো, বলতে শোনা ভালো যায়। এই আগে আমরা দেখেছি, তো আমরা তো এখন যা ফেয়ারওয়েলের সময়, এত সময় যে আমরা যারা আছি, আমরা কিছু টাকা পয়সা পাচ্ছি অথবা নিয়ে যেতে, প্রথমে কী ছিল? প্রথমে ছিল যে কিছুই ছিল, একটা ছাতের একটা লাঠি, এইভাবে ফেয়ারওয়েল। তবু তারা নিষ্ঠাবোধ ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে তার অর্থ এই যে, এক কথায় বলা যায় যে আর্থ সামাজিক ব্যবস্থা, আপনার আমার সামাজিকভাবে যত মূল্যায়নও করা হোক না কেন, আর্থ সামাজিক ব্যবস্থা যদি আমার ভালো না হয়, নোবডি উইল, আপনাকে কেউ ভ্যালু করবে না, মূল্যায়ন করবে না। যার ফলে যেহেতু শিক্ষকরা এই সমাজের মানুষ, সেই জন্য তারা ওই দিকে ঝুঁকে গেছে। এই জন্য এইটাই স্বাভাবিক। হ্যাঁ, হ্যাঁ, ভালো সবাই। তো সেই জন্যে ছোটবেলা থেকে শিখেছি, শিক্ষা হলো জ্ঞানের আলো, জ্ঞানের ভুবন। তো এই জ্ঞানের ভুবনে একমাত্র পথ প্রদর্শক হলো শিক্ষক। আজকে সত্যি গর্বিত বোধ করছি এমন একজন শিক্ষকের গল্প তুলে ধরতে পেরে। তো স্যারের জন্য সম্ভব শুভকামনা রইল, দোয়া রইল। স্যার আমাদের জন্য দোয়া করবেন, আপনার আশীর্বাদ হয়তো আমাদের জন্য অনেক কাজে দিবে। আপনি সব সময় ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের মধ্যে অনেক অনেক দিন থাকেন, এটা হলো আমাদের চাওয়া। তো সবাইকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।